গুড মর্নিং। তো ঝাপুরদা ডিউক ইনস্টিটিউশন আমাদের তমদুরের অনেক পুরনো এবং নামকরা একটি ইনস্টিটিউশন। তো সেখানে 2020-এর সেকেন্ড সামেটিভ এভলিউশন ক্লাস 10-এর লাইফ সায়েন্সের কোয়েশ্চেন পেপার আমরা আজকে আলোচনা করতে চলেছি। 40 নম্বরের কোয়েশ্চেন ছিল, 2 ঘন্টা সময়। 2027-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কোয়েশ্চেনটা আমরা আলোচনা করতে পারি এখানে। তো প্রথমেই যে কোয়েশ্চেনটা দিয়েছে যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করো, এমসিকিউ। 8টা এমসিকিউ ছিল। তো ক্যাপিটাল টি স্মল টি এই ক্রসটিকে বলা হয় কি? টেস্ট ক্রস বলা হয়। তো যখন আমরা কোনো জীবের জেনোটাইপ নির্ধারণের জন্য সেই জীবের জনিত্রী যখন হোমোজাইগাস প্রচ্ছন্ন জীবের সাথে সংকরায়ন ঘটায় তখন তাকে কি বলা হয়? টেস্ট ক্রস বলা হয়। তো হোমোজাইগাস দেখতে পাচ্ছি, স্মল টি। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা টেস্ট ক্রস। আচ্ছা, মিলার আর উড়ে তাদের পরীক্ষায় যে যৌগটি ব্যবহার করেননি সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে H2S, হাইড্রোজেন সালফাইড। কারণ বাকি তিনটে ইউজ করা হয়েছে। আচ্ছা, 1-3-এর কোয়েশ্চেনটা আমার মনে হয় একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। তো অণু বিস্তরণ সম্পর্কিত সঠিক বিকল্পটি চিহ্নিত করো। তো এখানে উদ্ভিদের ভ্রূণ হবে না, উদ্ভিদের কলা হবে প্রত্যেকটাই, ঠিক আছে? এটা কলা হবে, এগুলো কলা হবে। তো কোনটা ঠিক? সঠিক ক্রম প্রথমে কি হয়? উদ্ভিদ কলা নিয়ে নেওয়া হয়, সেইটাকে প্রোপাগেট করা হয়, কালচার করা হয়, সেখান থেকে ক্যালাস টিস্যু তৈরি হয়, সেখান থেকে এমব্রয়েড তৈরি হয়, সেখান থেকে প্ল্যান্টলেট বা ছোট উদ্ভিদ তৈরি হয়, সেখান থেকে একদম অ্যাডাল্ট যে উদ্ভিদ তৈরি হয়। তো সেক্ষেত্রে প্রথম এমসিকিউটা ঠিক হবে। আর্কিওপটেরিক্স যে দুটি প্রাণী গোষ্ঠীর বৈশিষ্ট্য বহন করে তারা হলো সরীসৃপ এবং পক্ষী। আমরা জানি এটা একটা মিসিং লিঙ্ক। উপসারী বিবর্তনের ফলে উৎপন্ন হয় কোন অঙ্গ? না, অপসারী বিবর্তনের ফলে তৈরি হয় সমসমস্ত অঙ্গ। আচ্ছা, অযৌন জননের ক্ষেত্রে নিম্নলিখিত কোন বক্তব্যটি অযৌন জননের ক্ষেত্রে কোনটি সঠিক? গ্যামেট উৎপাদন তো না, এটা যৌন জননে লাগে। অপত্য জীব জিনগতভাবে জনিত্রী জীবের অনুরূপ হয়, হ্যাঁ, অপত্য জীব জিনগতভাবে জনিত্রী জীবের অনুরূপ হয়। নেক্সট কোয়েশ্চেন, অন্টোজেনি রিক্যাপিচুলেটস ফাইলোজেনি। কথাটি বলেছেন কে? আমরা জানি হেকেল বলেছেন, আর্নেস্ট হেকেল। একটি বংশগত রোগের লক্ষণগুলি হলো কাটা স্থান থেকে অবিরাম রক্তক্ষরণ, অস্থিসন্ধিতে অভ্যন্তরীণ রক্তক্ষরণ, মস্তিষ্কে রক্তক্ষরণ। সেটি কোন রোগ? এটি হচ্ছে হিমোফিলিয়া। আচ্ছা, এবার বলেছে নিচের 11টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর দিতে। তো সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে, এরকম কিন্তু মাধ্যমিকেও দেয়। তাহলে 9টি কোয়েশ্চেন আছে, তোমাদের খেয়াল রাখতে হবে যে 11টি করে এলে ঠিক আছে, কিন্তু তোমাদের আসলে কিন্তু 9টা করতে দিয়েছে। তো ফালতু 11টা করে টাইম নষ্ট করে লাভ নেই। যে 9টা একদম পারফেক্ট পারবে সেটা করো। একই জিনের বিভিন্ন রূপ বলে অ্যালিল বলে। মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অ্যাপেন্ডিক্স, যেটা শাকাশী প্রাণী যারা হার্বিভোরাস তাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তাদের ক্ষেত্রে সক্রিয় অঙ্গ, মানুষের ক্ষেত্রে এখন নিষ্ক্রিয়। মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে ড্যাশ নামক রক্তজালক আছে, রেটিয়া মিরাবিলিয়াস। সত্য মিথ্যা লেখক। বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হলেন বিজ্ঞানী ল্যামার্ক। না, ভুল কথা। বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হলেন বিজ্ঞানী হেকেল। একবীজপত্রী উদ্ভিদে জোড় কলম হয় না, ঠিক কথা। একবীজপত্রী উদ্ভিদে জোড় কলম হয় না, দ্বিবীজপত্রী উদ্ভিদে জোড় কলম হয়। ইউগ্লিনা দ্বিবিভাজন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে, হ্যাঁ, ইউগ্লিনা দ্বিবিজনে অযৌন জনন সম্পন্ন করে, এটা ঠিক, সত্য। যাকে বলে বাইনারি ফিশন। প্রদত্ত প্রথম, আচ্ছা এখানে একটা অ্যানালজি দিয়েছে, সেটা কি? ধান যদি বায়ুপরাগী ফুল হয় ধানের, তাহলে পলাশ কি হবে? পক্ষী পরাগী। আচ্ছা, তারপরে ডিউটেরোনোপিয়া কাকে বলে? ডিউটেরোনোপিয়া হচ্ছে সবুজ বর্ণান্ধতা, সবুজকে চিনতে অসুবিধা। নেক্সট বলছে স্তম্ভ মেলন। প্রকট বৈশিষ্ট্যের সাথে কোনটা যাবে? প্রকট বৈশিষ্ট্য হচ্ছে মটর গাছের বেগুনি বর্ণের ফুল।
গ্রাফটিং এর সাথে কোনটা যাবে? গ্রাফটিং এর থাকে স্টক আর সিয়ন। আর গরম তরল স্যুপের সাথে বিজ্ঞানী হ্যালডেন। বিভাগ গ, ক্যাকটাসের পাতার রূপান্তর আর সুন্দরী গাছের শ্বাসমূল প্রদত্ত এই দুটি বিষয়ের ওপর অভিযোজনগত গুরুত্ব লেখ। দেখো, বেশি নাম্বার বেশি লিখবে না, কিন্তু এখানে কিন্তু টোটাল 2 নাম্বার আছে, এটার জন্য এক, এটার জন্য এক। তো আমরা এরকম লিখতে পারি ক্যাকটাসের পাতার রূপান্তর। ঠিক আছে, ক্যাকটাসের পাতা রূপান্তর অভিযোজনগত সেখানে গুরুত্ব কি না, ক্যাকটাস উষ্ণ শুষ্ক পরিবেশে জন্মায়, আর সেই কারণে ক্যাকটাসের পাতায় যাতে বাষ্পমোচন রোধ করার জন্য ক্যাকটাসের পাতাগুলো পত্রকণ্টকে রূপান্তরিত হয়, তাই বাষ্পমোচনের পরিমাণ কমে যায়। এছাড়া আমরা লিখতে পারি যে ক্যাকটাসের পর্ণকাণ্ডের ওপর এক ধরনের মোমের আস্তরণ থাকে বা কিউটিকলের আস্তরণ থাকে, যা বাষ্পমোচন রোধ করে। সুন্দরী গাছের শ্বাসমূল অভিযোজনগত গুরুত্ব কি? সুন্দরী গাছের মূলগুলি, সুন্দরী গাছ যে মাটিতে জন্মায় সেই লবণাক্ত মাটিতে অক্সিজেনের পরিমাণ কম থাকে, তাই এদের মূলগুলি মাটির অভিকর্ষের বিরুদ্ধে মাটিতে বেরিয়ে আসে এবং বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে। এগুলোকে শ্বাসমূল বা নিউমাটোফোরও বলে। মাছের হৃৎপিণ্ড এবং স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডের দুটি পার্থক্য লেখো। প্রকোষ্ঠের সংখ্যা আর সংবাহিত রক্তের প্রকৃতির ভিত্তিতে। তো প্রকোষ্ঠ সংখ্যা আমরা এরকম হেডিং করব, যে বিষয়, তারপরে হৃৎপিণ্ড, তারপরে স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ড। ঠিক আছে, তারপরে লিখবো, তো বিষয় লিখবো প্রকোষ্ঠের সংখ্যা। মাছের হৃৎপিণ্ডে দুটি প্রকোষ্ঠ, একটি অলিন্দ একটি নিলয়। আর স্তন্যপায়ী প্রাণীদের প্রকোষ্ঠের সংখ্যা হচ্ছে 4টি, ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। এরপরে বিষয় লিখবো সংবাহিত রক্তের প্রকৃতি। সংবাহিত রক্ত, মাছের হৃৎপিণ্ডে কিন্তু অশুদ্ধ রক্ত অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয়। স্তন্যপায়ী প্রাণীদের দেহে কিন্তু সেপারেট থাকে, তাদের যে ডান দিকে যে প্রকোষ্ঠ আছে সেখানে অশুদ্ধ রক্ত মানে বেশি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, উম, ডান দিকেরটায়। আর এবং বাঁ দিকের যে প্রকোষ্ঠ আছে সেখানে কিন্তু অক্সিজেনেটেড রক্ত অর্থাৎ বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়। আবার বলি, স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডের ডান দিকের যে প্রকোষ্ঠ সেখানে অশুদ্ধ রক্ত মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয়। বাঁ দিকের প্রকোষ্ঠে বিশুদ্ধ রক্ত অর্থাৎ অক্সিজেন যুক্ত রক্ত প্রবাহিত হয়। এই দুটো রক্ত সেপারেট থাকে। আচ্ছা, বংশগতি সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার জন্য মেন্ডেল মটর গাছ নির্বাচন করেছিল কেন? তার দুটো কারণ লেখো। এটাও কিন্তু মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। তো কেন? কারণ মটর গাছ প্রচুর পরিমাণে অপত্য তৈরি করতে পারে অল্প সময়ের মধ্যে, তাই সেই অল্প সময়ের মধ্যে অনেক পুরুষ ধরে মটর গাছে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে। এটা 1 নম্বর হয়ে গেল। আচ্ছা, 2 নম্বর কি হবে? মটর গাছে স্বপরাগী ফুল, সরি, হ্যাঁ স্বপরাগী ফুল মানে মটর গাছে তোমার উভয় লিঙ্গ ফুল দেখতে পাওয়া যায়, তাই স্বপরাগযোগ ঘটানো যেতে পারে সহজে। এটা আরেকটা যদি চাও তাহলে কি লিখতে পারো, যে মটর গাছের যে ফুল, তোমার যে বৈশিষ্ট্য বিভিন্ন রকম, অনেকগুলো বিভিন্ন রকম বিপরীত বৈশিষ্ট্য পাওয়া যায়। যেমন আমরা দেখেছি যে মটর গাছের ফুলের রঙের প্রকট প্রচ্ছন্ন বেগুনি, সাদা। ঠিক আছে, বা তোমার মটর গাছের যে মটর গুলো হয়, মটর যে বীজগুলো হয় সেগুলো কুঞ্চিত, কোথাও আবার গোলাকার, হলুদ, সবুজ। ঠিক আছে, তো বিভিন্ন রকম বৈশিষ্ট্য সম্পন্ন হয় মটর গাছ, সেই জন্য কিন্তু তাদের মধ্যে পরীক্ষায় একসংকর দ্বিসংকর জনন ঘটানো খুবই সুবিধাজনক। এরপরে আমরা করছি যে এটা কিন্তু এই কোয়েশ্চেন গুলো কিন্তু আমি আগে যে ভিডিওটা করেছিলাম ক্লাস 10-এর, সেখানে কিন্তু এইগুলো আমরা আলোচনা করেছিলাম। অযৌন জনন ও যৌন জননের মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য নিরূপণ কর। কি কি পার্থক্য, কি কি বৈশিষ্ট্য? একটা হচ্ছে অপত্য যৌন প্রকৃতি, আর একটা হচ্ছে মাইটোসিস ও মিওসিসের উপর নির্ভরতা। তাহলে অযৌন জনন, তাহলে লিখবো বিষয় অযৌন জনন, যৌন জনন। বিষয় অযৌন জনন, যৌন জনন। বিষয় হেডিং করব যে অপত্য যৌনুর প্রকৃতি। তো অযৌন জননে কি হবে, যে অপত্য যনু জনিত্রী যনুর অপত্য যনু জনিত্রী যনুর আহ জিন সম্পন্ন মানে জিনের বৈশিষ্ট্য সম্পন্ন হয়। কি বললাম? অযৌন জননের ক্ষেত্রে অপত্য যনুর জিনগত বৈশিষ্ট্য জনিত্রী যনুর সমান হয়, কিন্তু যৌন জননে কিন্তু কি হচ্ছে,
না, অপত্য যৌনুর জিনগত বৈশিষ্ট্য জনিত্রী যৌনুর সমান হচ্ছে না, একটু আলাদা হচ্ছে, ভিন্ন হচ্ছে। আচ্ছা, এরপরে লিখবো, বিষয় হেডিং করব মাইটোসিস ও মিওসিসের ওপর নির্ভরশীলতা। অযৌন জনে কি হবে? অযৌন জননে শুধুমাত্র মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে, কিন্তু যৌন জননে গ্যামেট গঠনকালে মিওসিস হচ্ছে। আর তারপরে জাইগোট থেকে যখন কোষ বিভাজন হয়ে যখন ভ্রূণ তথা তারপরে যে প্রাণী তৈরি হচ্ছে, তখন কিন্তু মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে। তাহলে আবার বলি কি, অযৌন জননের সময় শুধুমাত্র মাইটোসিস হচ্ছে, কিন্তু যৌন জননের সময় যখন গ্যামেট তৈরি হচ্ছে তখন মিওসিস হচ্ছে, আর যখন তারপরে যে জাইগোট তৈরি হয়েছে সেটা ফার্দার ডিভিশন হচ্ছে, তখন তার মাইটোসিস হচ্ছে। আচ্ছা, অযৌন জননের ক্ষেত্রে অনেক মাইটোসিস কোষ বিভাজনও দেখতে পাওয়া যায়, তো এটা তোমরা চাইলেও লিখতে পারো বা ছেড়ে দিতে পারো, অসুবিধা নেই। ঘোড়ার বিবর্তনের ইতিহাসে চারটি প্রধান জীবাশ্মের পূর্বপুরুষের নাম ও তাদের আবির্ভাব বর্ণনা করো। তাহলে ঘোড়ার যে জীবাশ্মর যে চারটি পূর্বপুরুষের নাম সেটি কি কি? সবার প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে ইওহিপ্পাস, যেটা ইওসিন যুগে তৈরি হয়েছিল। তারপরে হচ্ছে মেসোহিপ্পাস, যেটা অলিগোসিন যুগে তৈরি হয়েছিল। তারপরে মেরিচিপ্পাস, যেটা মায়োসিন যুগে তৈরি হয়েছিল। তারপরে প্লায়োহিপ্পাস, যেটা প্লায়োসিন যুগে তৈরি হয়েছিল। এবং সর্বশেষে আসছে হচ্ছে ইকুয়াস, যেটা প্লিস্টোসিন যুগে তৈরি হয়েছিল। মানে আবির্ভাব হয়েছিল, তৈরি হওয়া কথাটা তো খুব একটা সাইন্টিফিক্যাল না। তো যাই হোক, তো থ্যালাসেমিয়ার ক্ষেত্রে ঘন ঘন রক্ত বদলানোর দরকার হয় কেন? থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি হয়, যে আমাদের মানুষের রক্তের যে হিমোগ্লোবিন, সেখানে যে কিছু প্রোটিনের যে চেন গুলো রয়েছে সেগুলো তৈরি হতে পারে না। তার ফলে হিমোগ্লোবিন বিনষ্ট হয়। এবার যখন হিমোগ্লোবিন বিনষ্ট হয় তার ফলে কি হচ্ছে, রক্তের মাধ্যমে অক্সিজেন সরবরাহ ব্যাহত হচ্ছে। সেই জন্য সেই রোগীকে বারবার রক্ত দিতে হয় বা রক্ত বদলানোর দরকার হয়। ঠিক আছে? এবার এই রক্ত বদলানোর ফলে বারবার আর হিমোগ্লোবিন বিনষ্ট হওয়ার ফলে তার দেহের মধ্যে কিন্তু লোহার পরিমাণ বৃদ্ধি পায়। আচ্ছা, একটি সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি চিত্র অঙ্কন করে নিম্নলিখিত বিষয়গুলি চিহ্নিত করো। সেগুলো তাহলে কি কি? পরাগরেণু, ডিম্বক, ডিম্বাণু, পরাগনালী। আচ্ছা, তাহলে এই বই থেকে একদম দেখে নেবে ছবিটা কি যাচ্ছে, এই যে এখানে। আচ্ছা, পরাগরেণু, এই যে পরাগরেণু। তারপরে হচ্ছে আমাদের কি ছিল, যে ডিম্বক, এই যে ডিম্বক। ঠিক আছে, আচ্ছা ডিম্বাণু, এই যে ডিম্বাণু। ঠিক আছে, আর কি ছিল জানো? পরাগনালী, এই যে পরাগনালী। তো এটা তোমরা নিশ্চয়ই ভাবতে পেরেছো। এরপরে আমরা চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। ফার্নের যনুক্রমের পর্যায়ক্রমিক পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও এবং নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করে তাদের সঙ্গে স্বপরাগ আচ্ছা, ফার্স্টে ফার্নের যনুক্রম। তাহলে ফার্নের যনুক্রমে পর্যায়ক্রমিক চিত্র অঙ্কন করতে বলেছে, এটা কিন্তু আমি অনেকবার বলেছিলাম আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এটা এসছে, তো এটা কিন্তু একটু দেখে নিও তোমরা। আশা করি তোমরা সবাই লিখেছো সুন্দর করে, যে ফার্নের ডিপ্লয়েড দশা, হ্যাপ্লয়েড, যে লিঙ্গধর যৌন হ্যাপ্লয়েড, রেণুধর যৌন ডিপ্লয়েড, সেটা তোমরা লিখেছো এবং সুন্দর করে চার্টের মাধ্যমে লিখেছো, একটু সংজ্ঞা জনক্রমটা একটু ছোট করে ব্যাখ্যাও করে দিয়েছো। আচ্ছা, নেক্সট কি কোয়েশ্চেন বলছে? নেক্সট কোয়েশ্চেন বলছে এর সাথে একটা লাগোয়া কোয়েশ্চেন ছিল, যে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করে তাদের সঙ্গে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সম্পর্ক লেখ। কি কি বৈশিষ্ট্য? বাহক। তো স্বপরাগযোগে কিন্তু সাধারণত বাহকের প্রয়োজনীয়তা নেই, কিন্তু ইতর পরাগযোগের ক্ষেত্রে বাহকের প্রয়োজনীয়তা আছে। নতুন বৈশিষ্ট্যের অপরাগ যোগে কিন্তু নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ তৈরি হয় না। জনিত্রী জীবের সম বৈশিষ্ট্য বা জিনগত বৈশিষ্ট্য সমজিনগত বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য জীব তৈরি হয়, কিন্তু নতুন বৈশিষ্ট্যের উদ্ভব কিন্তু ইতর পরাগযোগে ঘটে। এরপরে বলেছে কি, হলুদ গোল, বিশুদ্ধ গোল হলুদ বীজ ধারণকারী মটর গাছের সঙ্গে কুঞ্চিত বীজ ধারণকারী মটর গাছের স্বপরাগযোগ ঘটালে দ্বিতীয় অপত্য বংশের সৃষ্ট অপত্যগুলির ফিনোটাইপিক অনুপাত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এটা আশা করি আর বলতে হবে না, এটা কিন্তু অনেকবার আমাদের এই চ্যানেলে আলোচনা করা হয়েছে, তো এটা আমি আর বলছি না। ঠিক আছে, এটা বারবার আলোচনা হয়েছে। সেই তোমাকে নিতে হবে যে হলুদ, হলুদ গোলাকার যে বীজ সম্পন্ন, মানে হলুদ গোলাকার মানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর তার সাথে ক্রস ঘটাচ্ছি সবুজ কুঞ্চিত, মানে স্মল ওয়াই স্মল ওয়াই, স্মল আর স্মল আর। ঠিক আছে,
সেখান থেকে তোমাকে গ্যামেট তৈরি করতে হবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর আর স্মল ওয়াই স্মল আর এর গ্যামেট তৈরি করতে হবে। সেখান থেকে এই দুটো গ্যামেটের গ্যামেট একসাথে যুক্ত হলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আর ক্যাপিটাল আর স্মল আর তৈরি হবে। সেখান থেকে এদের মধ্যে স্বপরাগযোগ ঘটাতে হবে। তার ফলে যে জীবগুলো তৈরি হবে তাদের মধ্যে ফিনোটাইপিক অনুপাত কত, জিনোটাইপিক অনুপাত কত লিখতে হবে। তোমাকে শুধু ফিনোটাইপিক অনুপাত চেয়েছে, চেকার বোর্ডের মাধ্যমে দেখিয়ে দেবে, জিনোটাইপিক অনুপাত কিন্তু চাইনি। ঠিক আছে। আচ্ছা, একজন স্বাভাবিক বাহক স্ত্রীলোকের সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের যদি বিবাহ হয়, তাহলে পুত্র ও কন্যা সন্তানদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। তাহলে কি বলেছে? একজন বাহক স্ত্রী আর একজন স্বাভাবিক পুরুষ হিমোফিলিয়া, তাই তো? তাহলে এটা কি হতো? একজন, যদি আমরা ধরে নিচ্ছি কি যে ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল এইচ হয়ে যাচ্ছে কি স্বাভাবিক জিন, এইচ প্লাস ধরে নিচ্ছি, ক্যাপিটাল এইচ প্লাস হয়ে যাচ্ছে কি স্বাভাবিক জিন, আর স্মল এইচ যেটাকে আমরা ধরে নিচ্ছি কি, বা শুধু স্মল এইচ ধরে নিচ্ছি হিমোফিলিক জিন। ঠিক আছে, লাস্ট ধরারও দরকার নেই, ক্যাপিটাল এইচ ধরে নিলেও হবে। আচ্ছা, যাই হোক। তো এবারে বলেছে কি যে বাহক মাতা আর স্বাভাবিক পিতা। আচ্ছা, তাহলে এই বরাবর আমরা পিতাকে রাখছি আর নিচ বরাবর আমরা মাতাকে রাখছি। তাহলে যদি স্বাভাবিক, যদি বাহক মাতা হয়, মাতার কি কি আমরা জানি যে হিমোফিলিয়া মানে যে জিনগুলো, মানে প্রচ্ছন্ন যে জিনগুলো, সেগুলো সাধারণত এক্স ক্রোমোজোমে থাকে। তাহলে মাতার যে সেক্স ক্রোমোজোম সেটা এক্স এক্স। যেহেতু মাতা হচ্ছে বাহক, তাই একটাতে স্বাভাবিক জিন থাকবে, একটাতে হিমোফিলিক জিন থাকবে। অন্যদিকে পিতা হচ্ছে স্বাভাবিক, স্বাভাবিক পিতা। তাহলে পিতার যে ক্রোমোজোম সেটা হচ্ছে কি এক্স ওয়াই। তাহলে পিতা যেহেতু স্বাভাবিক, তাই পিতার এক্স ক্রোমোজোমে একটাই স্বাভাবিক এইচ জিন থাকবে, আর ওয়াই ক্রোমোজোমে আমরা জানি যে কোনো রকম এইরকম হিমোফিলিয়ার কোনো জিন থাকে না, হিমোফিলিয়ার। তো এবার কি হচ্ছে, এই দিক থেকে তাহলে পিতার পিতার যে গ্যামেট সেটা কি একটা এক্স ক্যাপিটাল এইচ, একটা ওয়াই। মাতার যে গ্যামেট গুলো সেটা একটা এক্স ক্যাপিটাল এইচ আর একটা হচ্ছে এক্স স্মল এইচ। তাহলে এখানে যে সন্তানগুলো হচ্ছে সেগুলো কি এক্স ক্যাপিটাল এইচ, এক্স ক্যাপিটাল এইচ, আর এখানে এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ, এক্স স্মল এইচ আর ওয়াই। ঠিক করে একবার মিলিয়ে নি, ক্যাপিটাল এইচ ক্যাপিটাল এইচ ক্যাপিটাল এইচ ওয়াই, এটা ক্যাপিটাল এইচ স্মল এইচ আর এটা স্মল এইচ। তাহলে এক্ষেত্রে এই বাচ্চাটা কি স্বাভাবিক? আমাকে কোয়েশ্চেনটা কি করেছিল আমি ভুলে গেছি, যে দেখে নি একবার। কোয়েশ্চেনটা করেছিল যে পুত্র ও কন্যা সন্তানদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত। আচ্ছা, তাহলে হিমোফিলিয়া কোথায় কোথায় হচ্ছে, কাদের কাদের হিমোফিলিয়া হচ্ছে? প্রথমটা হিমোফিলিয়া হচ্ছে না স্বাভাবিক, এটা হিমোফিলিয়া হচ্ছে না স্বাভাবিক, এটা হিমোফিলিয়া হচ্ছে না, এটা বাহক, তাই তো বাহক। আর এটা হিমোফিলিয়া হচ্ছে, হ্যাঁ হচ্ছে। তাহলে চারজনার মধ্যে একজনার, পুত্র কন্যাদের মধ্যে চারজনের মধ্যে একজনের হিমোফিলিয়া হচ্ছে। তাহলে কত পার্সেন্ট? 25%। তাহলে 25% হিমোফিলিয়া আক্রান্ত সন্তান তৈরি হবে। এটা যারা, তাহলে আমরা বলতে পারছি যে একজন স্বাভাবিক বাহক স্ত্রীলোক এবং একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের পুত্র সন্তানদের 50% পুত্র সন্তান হিমোফিলিয়া আক্রান্ত এবং 50% স্বাভাবিক হবে, এবং কন্যা সন্তানদের মধ্যে 50% সন্তান বাহক এবং 50% স্বাভাবিক হবে। এটা নেক্সট আমরা চলে যাচ্ছি। বলছে বিবর্তন, আচ্ছা ক্রিসমাস রোগ কাকে বলা হয়? ক্রিসমাস রোগ আমরা হিমোফিলিয়া বি কে বলি, কারণ ক্রিসমাস নামে একটা ব্যক্তির বাচ্চার দেহে কিন্তু এই হিমোফিলিয়া বি রোগটা প্রথম দেখা গেছিল। এটাকে রাজকীয় হিমোফিলিয়াও বলে।
আচ্ছা, বিবর্তন বা অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলি রেখাচিত্রের সাহায্যে দেখাও। তাহলে বিবর্তনের মুখ্য ঘটনাগুলি যদি আমরা রেখাচিত্রের সাহায্যে দেখাই, তাহলে সেটা আমরা বই থেকে একদম দেখে নেবো, বইয়েতে পুরো লেখা আছে। প্রথমে পৃথিবীর সৃষ্টি হয়েছিল, তারপরে জীবনের উৎপত্তি শুরু হলো, যে আমাদের তপ্ত লঘু, যে গরম তরল স্তূপ, যেখানে মানে সমুদ্রের জলে এককোষী জীবের উৎপত্তি হলো। সালোক সংশ্লেষকারী জীবের উৎপত্তি হলো, যেটাকে আমরা আমরা বলছি সায়ানোব্যাকটেরিয়া টাইপের, তারা অক্সিজেন ত্যাগ করলো। তারপরে বহুকোষী জীবেদের উৎপত্তি হলো। মাছের মতো অমেরুদণ্ডী মেরুদণ্ডী প্রাণীদের উৎপত্তি হলো। তারপরে ডাঙায় উদ্ভিদের বিবর্তন হলো। পৃথিবীতে নতুন বাসস্থানের উদ্ভব হলো, গুল্ম বৃক্ষ জাতীয় উদ্ভিদ তৈরি হলো। চার পেয়ে মেরুদণ্ডী প্রাণীদের সৃষ্টি হলো, তারা ডাঙায় আসলো। সরীসৃপের সৃষ্টি হলো, সরীসৃপের থেকে পক্ষী স্তন্যপায়ী প্রাণীদের সৃষ্টি হলো। এরকম করে সুন্দর করে তোমরা রেখাচিত্রের মাধ্যমে দেখাতে পারো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? এখানে বলছে যে মরু অভিযোজনে উটের আরবিসি এর ভূমিকা কি? তো উটের আরবিসি গুলো কেমন হয়? ডিম্বাকৃতি হয়। তার ফলে কিন্তু বেশি পরিমাণ অক্সিজেন ক্যারি করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, যখন উটের দেহে জলের নির্গমন হয়, জল কমে যায়, তাই রক্ত ঘন হয়ে যায়। সে ঘন রক্তস্রোতের মধ্যে দিয়ে ডিম্বাকৃতি যে ডিম্বাকৃতি যে আরবিসি গুলো হয় সহজেই পরিবাহিত বা প্রবাহিত হতে পারে, যেটা কিন্তু গোলাকার আরবিসি হলে পারতো না। আর উটের আরবিসি গুলো কিন্তু 240% প্রায় এক্সপ্যান্ড করতে পারে, প্রসারিত হতে পারে। তাই যখন উট যখন একবারে অনেকটা জল গ্রহণ করে এবং উটের যে রক্ত সেটা আস্তে আস্তে অনেকটা পরিমাণ লঘু হয়ে যায়, তাই সেই সময় কিন্তু উটের রক্ত থেকে বা প্লাজমা থেকে উটের আরবিসির মধ্যে জল প্রবেশ করে সেই উটের আরবিসি কিন্তু বিদীর্ণ হয়ে যায় না বা ফেটে যায় না, কারণ এটি উটের আরবিসি প্রায় 240% পর্যন্ত সে প্রসারিত হতে পারে বা এক্সপ্যান্ড করতে পারে। ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রতিপাদ্যের তিনটি বিষয়ে বর্ণনা করো। তাহলে ল্যামার্কের তিনটি প্রতিপাদ্য আলোচনা করতে হবে, এতটা লিখতে হবে না। ঠিক আছে, প্রথমত পরিবেশের ওপর প্রভাব। ঠিক আছে, সেটা কি, যে পরিবেশ সর্বদা পরিবর্তনশীল হচ্ছে, আর সেই প্রভাবটাই জীবেদের ওপর পড়ছে। বেঁচে থাকার এই নতুন তাগিদ বা চাহিদা জীবদেহে নতুন অঙ্গের সৃষ্টি করতে সাহায্য করছে। যেমন আমরা দেখেছিলাম যে কোনো একটা হাঁস, সে যদি জলে বারবার সারাক্ষণ থাকছে, সে শিকার করছে জলে, তো সেই জন্য তাদের লিপ্ত পদের সৃষ্টি হচ্ছে। তো পরিবেশের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। 2 নম্বর হচ্ছে কি, অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র। যে কোনো একটা অঙ্গকে যত বেশি ব্যবহার করা হবে, সেই অঙ্গটা তত বেশি সুবল হবে, সুগঠিত হবে। আর কোনো অঙ্গকে যত কম ব্যবহার করা হবে, সেই অঙ্গটা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাবে। যেমন সাপের পূর্বপুরুষদের ক্ষেত্রে পা লক্ষ্য করা গেছিল, কিন্তু সে আর সেটা ব্যবহার না করে তাদের ওটা অবলুপ্ত হয়। অথবা উট পাখি বা সেই জাতীয় পাখিদের কিন্তু এমু, এদের কিন্তু ডানা ছিল, কিন্তু আস্তে আস্তে ওরা কি করলো, যে ডাঙাতেই তারা খাদ্য পেতে থাকলো, তো তারা আর ওড়ার দরকার হলো না, সেই জন্য কিন্তু তাদের ডানা তাদের নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে পরিণত হলো, বা তার অপব্যবহারের ফলে সেটা আস্তে আস্তে তার কাজ আর থাকলো না। আচ্ছা, 3 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য বিষয়, যেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়, যেটা হচ্ছে কি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। জীব তার জীবদ্দশায় যে বৈশিষ্ট্যগুলি অর্জন করে, সেটি তার যে পরবর্তী জেনারেশন বা পরবর্তী জনুতে আহ সঞ্চারিত হয়। এটাকেই বলা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, যেটা পরবর্তীকালে বিজ্ঞানী ভাইসম্যান ও অন্যান্য বিজ্ঞানীরা মিলে বলেছিল যে যেটি পুরোপুরি ভাবে ঠিক নয়। ডারউইনের যে ত্রুটিগুলো, দুটো ত্রুটি লিখতে বলেছে, সেগুলো কি কি হবে? তো ডারউইনের ত্রুটিগুলো হচ্ছে কি, যে প্রকরণের উৎস ব্যাখ্যা করতে পারেননি। ডারউইন জীবেদের মধ্যে প্রকরণ আছে বলেছিলেন, কিন্তু প্রকরণ কিভাবে সৃষ্টি হয় সেটি ব্যাখ্যা করতে পারেননি। পরবর্তীকালে মিউটেশন ও জিনগত পুনর্বিন্যাসের যে তত্ত্ব, তার মাধ্যমে কিন্তু প্রকরণ সৃষ্টির কারণ ব্যাখ্যা করা গেছে। আচ্ছা, ডারউইন ছোট ছোট প্রকরণগুলোর ওপর বেশি গুরুত্ব দিয়েছিলেন, কিন্তু সেই প্রকরণগুলো যদি বংশানুক্রমে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত না হয়, তাহলে বিবর্তনে তাদের কোনো ভূমিকা থাকতে পারে না। আর 3 নম্বর একটা লিখতে পারো, যদি একটু ছোট করে ছোট লিখতে চাও, তো যোগ্যতমের যে উদ্বর্তনের কারণ তিনি ব্যাখ্যা করতে পারেননি। আচ্ছা, এখানে আমাদের কোশ্চেনের আলোচনা শেষ হয়ে যাচ্ছে। তোমরা যারা যারা ঝাপড়দা ডিউক ইনস্টিটিউশন থেকে এই ভিডিওটা দেখছো, তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর এরকম অন্যান্য ভিডিও গুলো পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি চাও। গুড নাইট।